ঘূর্ণিঝড় মোড়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ ৭০ জেলের সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে জেলে পরিবারের। সহায়তার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সৌদি আরবের দাম্মামে পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত, আহত 1। নিহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। এবার অপহরণের 6 মাস পর বাড়ি ফিরলেন লক্ষ্মীপুরের আরেক যুবক রাকিবুল। জানালেন, চোখে কাপড় দিয়ে আটকে রাখা হয়েছিল একটি ঘরে। এবং চলতি মৌসুমে রাজশাহীর কোনো আম নেয়নি রপ্তানিকারকরা। গাছেই পেকে পড়ে যাচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম। লোকসানের শঙ্কায় দিশেহারা বাগান মালিকরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি শিরিন আক্তার। উদ্বেগ উৎকণ্ঠা থামছে না সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কক্সবাজারের জেলে পরিবারে। ঘূর্ণিঝড় মোড়ায় নিখোঁজদের মধ্যে 33 জেলে বাড়ি ফিরলেও এখনো সন্ধান মেলেনি 70 জনের। তাদের ফিরে আসা নিয়ে শঙ্কায় স্বজন ও এলাকাবাসী। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। অবশ্য সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পুটিবিলা এলাকার জান্নাত আরার 2 ছেলে শহীদুল্লাহ ও আমানুল্লাহ ঘূর্ণিঝড় মোড়া আঘাত হানার পর এখনো বাড়ি ফেরেনি। সন্তানের খোঁজ না মেলায় মায়ের দিন কাটছে উদ্বেগ আর শঙ্কায়। স্বজনরা জানান, ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। ঘূর্ণিঝড় মোড়ার পর নিখোঁজ হন দুজনই। শুধু তারা নন, নিখোঁজ রয়েছেন একই এলাকার আরো 50 জেলে। 12 দিন পরেও তাদের সন্ধান না পাওয়ায় পুরো এলাকায় বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। আমার বাচ্চা একটা খুব কষ্ট, এখন মাইজন বুঝলাম না পাই, এখন আর কিভাবে চললাম, কিভাবে খাই। আমি একটা বইন গাছে বাপু আসা খাই, এখন কি করে চললাম। ওদের পরিবারে কামার মতো ছিল ওরা ছাড়া কোনো আর কোনো কেউ কামার মতো লোক ওদের পরিবারে নেই। এদিকে ঘূর্ণিঝড় মোড়ার পর ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার হওয়া 33 জেলে বাড়ি ফিরেছেন। তবে সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তারা। বাস আর কন্টেনার নিয়ে বাঁচতে থাকি। তখন 2 দিন প্রথম বয়সে আমরা কোথায় গেছি আমরা নিজেও জানি না। আমরা 2 দিন বেশি পরে একটা নেভি এসে আমাদেরকে তুলে নিয়েছিল। স্থানীয় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ জেলে পরিবারকে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে। তাদের অভাব অনটনের মধ্যে দিন কাটাতে না হয়, তারা যাতে দুবেলা খেতে পারে তার জন্য পর্যাপ্ত ত্রাণ, আর্থিক সহযোগিতা এবং যাদের ঘর বাড়ি নাই তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া সহ আমরা বিভিন্ন পুনর্বাসন কাজ শুরু করেছি। মহেশখালী ছাড়াও কুতুবদিয়া উপজেলার আরো 18 জন সহ জেলার অনেক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তবে এ বিষয়ে সঠিক পরিসংখ্যান নেই প্রশাসনের কাছে। সময় সংবাদ, কক্সবাজার। সৌদি আরবের দাম্মামের সহিংসতাপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও 1 জন। গেল বুধবার এ ঘটনা ঘটলেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শাহপরান এবং শামীম। আহত বাংলাদেশির বাড়িও একই এলাকায় বলে জানানো হয়। এক প্রবাসী বাংলাদেশি জানান, পুলিশের সঙ্গে শিয়া বিদ্রোহীদের প্রায়ই সংঘর্ষের কারণে বিভিন্ন দেশের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল সৌদি প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকা দিয়ে কাজে যাওয়ার সময় দুপক্ষের গোলাগুলির মাঝে পড়ে নিহত হন 2 বাংলাদেশি। কাতিফ এলাকায় বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এদিকে সৌদি আরবে নিহত 2 বাংলাদেশি শামীম ও শাহপরানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। স্বজনরা জানান, উপজেলার চণ্ডীবের এলাকার বাসিন্দা শামীম 4 মাস আগে সংসারে আর্থিক সচ্ছলতা আনার জন্য সৌদি আরবে পাড়ি জমান। এছাড়া একই এলাকার শাহপরান 17 বছর ধরে সৌদি আরবে থাকতেন। গত মাসেই শাহপরান বাংলাদেশে ঘুরে যান। গতকাল রাতে তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
ফিরে যেতেছি, তোমার আমি পড়ামু, আমার বংশের মধ্যে কেউ নাই, তোমার আমি পড়ামু মা, তুমি যত বা আমি অত টাকা দিব। কটিয়াদির একজন ডাক্তার ফোন করলো যে আপনাদের এরকম আত্মীয় ওইখানে লাশ হয়ে পড়ে আছে, ওদেরকে এলোপাথারি ভাবে গুলি করছে, আমরা এটার বিচার চাই। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ এম্বাসির কাছে তাদের পরিবার, তাদের লাশটার জন্য আমাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়, অন্তত আমরা যেন খবর দিতে পারি। অপহরণের 6 মাস পর বাড়ি ফিরলেন লক্ষ্মীপুরের আরেক যুবক রাকিবুল হাসান রকি। তাকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগে থানায় জিডি করেছিল পরিবার। রকির দাবি, গত রাত 3:30টার দিকে হাত পা বাঁধা অবস্থায় জেলা শহরের বাগবাড়ি এলাকায় তাকে ফেলে যায় অজ্ঞাতরা। পরে স্থানীয় এক রিকশা চালক তাকে দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেন। এতে স্বস্তি ফিরেছে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা স্বজনদের। তবে কারা তুলে নিয়ে গিয়েছিল সে বিষয়ে কিছু জানাতে পারেনি রকি। পরিবারের দাবি, গত বছরের 6 ডিসেম্বর শহরের পুরাতন আদালত রোডের খেলার মাঠ থেকে রাকিবুল হাসানকে অপহরণ করা হয়। পরদিন এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা তোফায়েল আহমেদ। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে অপহৃত চিকিৎসক ইকবাল মাহমুদ 7 মাস পর গত 1 জুন লক্ষ্মীপুরের বাসায় ফেরেন। কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, কিছু বলা নাই, কে বা কাহারা, কেন নিছে, কি জন্য নিছে, কিছুই বলে নাই। কোনো জিজ্ঞাসাবাদ করে নাই, কোনো টর্চারও করে নাই, মারধর করে নাই। হারাই যাওয়া ছেলে আমি পাইছি, আমি আল্লাহ তাআলার শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই। তাকে জিজ্ঞাসাবাদ করতেছি, আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়েছি। কে বা কারা তার এই ঘটনার সাথে জড়িত, ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলার সময় আরো থাকছে। মাত্র 38% লোকবল নিয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। অবসরে চলে গেছে বেশিরভাগ দক্ষ শ্রমিক কর্মকর্তা। জরুরি ভিত্তিতে নিয়োগ না দিলে কারখানা বন্ধের আশঙ্কা। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রপ্তানি নিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন রাজশাহীর বাগান মালিকরা। চলতি মৌসুমে বাগানীদের কাছ থেকে কোনো আম নেয়নি রপ্তানিকারকরা। এছাড়া রপ্তানিযোগ্য আমের দাম নির্ধারণ না করায় এবার বড় ধরনের লোকসানের শঙ্কা বাগান মালিকদের। অবশ্যই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। চলতি মৌসুমে রাজশাহীর 4 উপজেলায় 150 বাগানে ফ্রুট ব্যাগে 550 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রপ্তানি সমন্বয়কদের সাথে বাগানীদের চুক্তি ভিত্তিতে মৌসুম জুড়ে নানা জাতের রপ্তানি মানের আম উৎপাদন শুরু হয়। বাগানীরা জানান, চুক্তি অনুসারে 28 মে থেকে 1 জুন রপ্তানি সমন্বয়কদের বাগান পরিদর্শন শেষে আমের মূল্য নির্ধারণ ও প্রতিদিনের আম রপ্তানি চাহিদা দেওয়ার কথা। কিন্তু সময় শেষে সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের অনুপস্থিতি ও আমের মূল্য নির্ধারণ না হওয়ায় গাছে পেকেই পড়ে যাচ্ছে রপ্তানি মানের আম। লাভ তো দূরের কথা, বাগান মালিকদের অতিরিক্ত বিনিয়োগও ভেস্তে যেতে বসেছে। আম সব পেকে পড়ে যাচ্ছে, এগুলো পাকে আম যদি পড়ে যায় তাহলে আমাদের জন্য তো অনেক লস। আমের ম্যাচুরিটি এসে গেছে, ধরে রাখার সম্ভাবনা নেই। যতগুলো শর্ত পূরণ করে আমাদের এই আমটা তৈরি করতে হয়েছে, যদি সত্যি আরো একটু দেরি হয় অথবা এক্সপোর্ট না হয়, এই ব্যয় রিকভারির আর সুযোগ কৃষকের থাকবে না। কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আম করেছি, তাদের উচিত আম নিয়ে যাওয়া। ফল গবেষকরা বলছেন, সঠিক সময়ে আম সংগ্রহ ও রপ্তানি করতে না পারলে ফ্রুট ব্যাগের আম চাষে আগ্রহ হারাবে বাগান মালিকরা। রপ্তানিকারকরা যদি একটু সময় মতো বা একটু আগে থেকেই এই প্রসেসটা কমপ্লিট করে যদি আমগুলো দেশের বাইরে পাঠানো সুযোগ করে দিত, তাহলে নিশ্চিত এই এলাকার কৃষক ভাইরা অনেক লাভবান হতেন। রপ্তানি জটিলতার বিষয়ে বাগান মালিকরা আনুষ্ঠানিকভাবে তাদের জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই ব্যবসায়ী নেতা। আম চাষি বা আম ব্যবসায়ী কোনো সহযোগিতা আমাদের চাই। আমরা দেখে যেতে হবে যে কি কি সমস্যা আছে চিহ্নিত করে, যে যে সমস্যাগুলো যদি থাকে সেই সমস্যাগুলো দূরীকরণ করে আমরা অবশ্যই এক্সপোর্ট করতে পারবো। জেলা ফল গবেষণা কেন্দ্র ও বাগান মালিকদের সংগঠনগুলোর দেয়া তথ্য মতে এবছর অধিক প্রচলিত 50টি জাতের আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে 46 প্রজাতির আম পেকেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বরিশালের মেহেদীগঞ্জে সদ্য এসএসসি পাশ করা নির্যাতনের শিকার ছাত্র মোসাদ্দেকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এদিকে বরিশালের স্থানীয় কলেজে ভর্তি হতে রাজি না হওয়ার কারণেই তাকে নির্যাতন করা হয় বলে দাবি তার। মোসাদ্দেক জানায়, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ঢাকার একটি কলেজে 11 শ্রেণীতে ভর্তির সুযোগ পায় সে, কিন্তু এতে ক্ষুব্ধ হয় তার বন্ধু।
হিজলা উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর ছেলে তন্ময়। মোসাদ্দেককে হিজলা উপজেলার একটি কলেজে ভর্তি হওয়ার জন্য জোর করে তন্ময়। এতে রাজি না হয় তার উপর নির্মম নির্যাতন করা হয় বলে অভিযোগ মোসাদ্দেকের। তবে এ ঘটনায় কোনো মামলা না করার কথা জানিয়েছেন মোসাদ্দেকের মা। শনিবার মোসাদ্দেককে বেশ কয়েকদিন আটকে রেখে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ ওঠে তার বন্ধুর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেশে একটা কলেজে হিজলা কলেজে ভর্তি করাইতে চাইছিল, কিন্তু আমি আলাদাভাবে অ্যাপ্লাই করছিলাম ঢাকাতে, সেখানে চান্স আইছে। ওই জায়গায় ভর্তি হবো, এই কারণে সে আমার আমি যাবো তার ছেলেরা, এই কারণে সে আমার এরকম টর্চার করছে। আমি গরিব মানুষ, আমি গার্মেন্টসে চাকরি করি, আমি মামলা করতে পারবো না। না, কোনো চাপ নেই। আজকের শারীরিক কন্ডিশন গতকাল থেকে একটু ভালো মনে হচ্ছে, তবে সেটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম না যেটা কোনো আশঙ্কা মুক্ত। রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা নয়নকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক রোকেয়া আক্তারের আদালতে জবানবন্দি দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রনেল চাকমা ও জুনেল চাকমাকে আদালতে হাজির করা হয়। এ সময় 164 ধারায় আদালতে জবানবন্দি দেয় তারা। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত 1 জুন খাগড়াছড়ির 4 মাইল এলাকা থেকে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই দিন ইসলাম লিটন বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে শনিবার নয়ন হত্যা মামলার প্রধান আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং আমরা জানতে পারি আসামিদেরকে এখন আমরা জেলা জোটে পাঠাবো। মামলা তদন্তাধীন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। যুবলীগ নেতা নয়ন হত্যার প্রতিবাদ ও বসতি স্থাপনকারীদের গণগ্রেপ্তার বন্ধ সহ কয়েকটি দাবিতে রাঙ্গামাটি ও বান্দরবানে হরতাল পালন করা হয়েছে। রাঙ্গামাটিতে হরতালের কারণে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, বন্ধ ছিল অভ্যন্তরীণ যান চলাচল। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বান্দরবানেও হরতালের কারণে দুপুর পর্যন্ত বন্ধ ছিল দূরপাল্লার বাস সহ সব ধরনের যান চলাচল। তবে শহরের ভেতরে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে 2 শতাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় 67 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নাশকতা সহ বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি বলে জানায় পুলিশ। এছাড়া চুয়াডাঙ্গায় 42, কুড়িগ্রামে 25, লালমনিরহাটে 15, চাঁদপুরে 22 ও চুয়াডাঙ্গায় 42 জনকে গ্রেপ্তার করা হয়। সাভারে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে জসিমউদ্দিন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 9 জুন সাভারের শিমুলতলা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করে আত্মগোপন করেছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জসিমউদ্দিন। পরে 2 দিন খোঁজাখুঁজির পর থানায় মামলা দায়ের করে শিক্ষার্থীটির পরিবার। পরে শিক্ষার্থীকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে তারা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি বাসা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। 17 দিন পেরিয়ে গেলেও মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতককে দত্তক দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পুলিশের দাবি, দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের। অবশ্য আগামীকালই এই বিষয়টি সুরাহা হতে পারে বলে আশা করছেন জেলার এপিপি। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। শাহ অলিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সপ্তাহখানেক মৌলভীবাজারের 250 শয্যা হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে থাকার পর এখন সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা চলছে শিশুটির। উদ্ধারকারী সুলতানা বেগম ও তার ছোট বোন শারমিন বেগম দিনরাত ব্যস্ত তার পরিচর্যায়। মাঝে কয়েকদিন একটু অসুস্থ থাকলেও এখন পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটি বর্তমানে ঝুঁকিমুক্ত এবং সুস্থ অবস্থায় আছে। আদালত কর্তৃক সিদ্ধান্ত হওয়ার পরে শিশুটির বিষয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত 4 নিঃসন্তান দম্পতি আবেদন করেছেন। এক্ষেত্রে যোগ্য দম্পতি শিশুটিকে দত্তক পাবেন বলে আশা করছেন জেলার এপিপি। 4 জন প্রার্থী শিশু আদালত কাগজপত্র দেখে বিচার বিশ্লেষণ করে তিনি যাকে ভালো মনে করেন তাকে দেবেন। গত 27 মে সদর উপজেলার হিলালপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই ছেলে নবজাতককে কুড়িয়ে পান সুলতানা নামে এক নারী। পরে তাকে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলা সময় আরো থাকছে। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে ব্যস্ততা। অতিরিক্ত ভ্যাট আদায়ে কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না, দাবি ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ না হয় এবং দক্ষ শ্রমিক কর্মকর্তারা অবসরে চলে যাওয়ায় শূন্যতা সৃষ্টি হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। চাহিদার তুলনায় মাত্র 38% লোকবল নিয়ে কোনো রকমে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রেলওয়ে কারখানাটি। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দিলে অচিরেই কারখানাটি বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দপুর থেকে সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় সৈয়দপুর রেলওয়ে কারখানার 29টি শপে কর্মব্যস্ত সময় কাটত প্রায় 8000 শ্রমিকের, কিন্তু বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম এই কারখানাটিতে তার উল্টো চিত্র। খোঁজ নিয়ে জানা যাচ্ছে 70-এর দশকে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই চাকরির মেয়াদ শেষ পর্যায়ে। অবসরে চলে যাচ্ছেন অনেক দক্ষ শ্রমিক কর্মকর্তা। সেই তুলনায় নতুন জনবল নিয়োগ না দেওয়ায় কারখানাটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি জনবল সংকটে কোটি টাকার নতুন যন্ত্রপাতি কেনা হলেও তা অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই শপে আমরা ছিলাম 400 জন লোক, কারণ বর্তমান প্রায় 60 জন লোক। এই 60 জন লোক দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। লোকবল অনেক রিটায়ার হয়ে গেছে, এই জন্য নতুন মেশিনে কাজ করার জন্য সম্ভব হচ্ছে না। কাজ শিখাম কোনো লোককে, সেই লোক আমাদের এখানে কোনো রিক্রুট নাই। আগামীতে পর্যায়ক্রমে শ্রমিকরা অবসরে যাওয়ার ফলে এই কারখানাটি আস্তে আস্তে বন্ধের দিকে এগিয়ে যাবে। আমরা মনে করি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্য রেলওয়ে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনবল সংকট নিরসনের চেষ্টা চলছে। নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, কিছু নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আছে। সেই নিয়োগ প্রক্রিয়াগুলো যদি দ্রুত নিয়োগ প্রদান করা সম্ভব হয়, তাহলে আমি মনে করি যে আমাদের যে অভিজ্ঞ দক্ষ জনবল যেগুলা চলে যাবে, রিটায়ারমেন্টে চলে যাবে, তারা যাওয়ার আগেই কিন্তু তাদের কাছ থেকে কাজগুলো শিখে নিতে পারবে। 1970 সালে 110 একর জমির উপর স্থাপিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় 2834টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন 1100 জন। সময় সংবাদ, নীলফামারী। মাদারীপুরে পিকআপে চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ইমরান ও ইমান খান নামে 2 বন্ধু মাদারীপুর শহর থেকে একটি মোটরসাইকেলে করে রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিতে চাপা দেয়। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় ব্যবসায়ী নজরুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। গত 6 জুন পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নজরুলের ছোট ভাই বাদী হয়ে জাহাঙ্গীর, সোহেল ও শাহিনুরকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
সুনামগঞ্জে হাওর এলাকায় ত্রাণ বিতরণে অনিয়ম বন্ধে ও ত্রাণ সহায়তা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন নাগরিক সংগঠন স্বজন এর সদস্যরা। সকালে শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা 3,26,000 বলা হলেও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে মাত্র 1.5 লাখ পরিবারকে। এছাড়া ত্রাণ বিতরণের তালিকা তৈরিতেও স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের কথা তুলে ধরেন বক্তারা। মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের 5 নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেডিকেলে ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তারা বলেন, অযৌক্তিকভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের 5 নম্বর কাটার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি পোশাক মার্কেট। মধ্যবিত্ত মানুষের চাহিদা অনুযায়ী ঈদের পোশাক সরবরাহ করতে ব্যস্ত বিক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত ভ্যাট আদায়ের কারণে তারা ব্যবসা সফল হচ্ছেন না। অন্যদিকে কারখানাগুলোতে গভীর রাত পর্যন্ত কাজ করলেও ন্যায্য মজুরি দিচ্ছেন না বলে অভিযোগ শ্রমিকদের। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পরপরই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় গড়ে ওঠে দেশের বৃহত্তম পাইকারি রেডিমেড পোশাকের বেশ কয়েকটি বড় মার্কেট। বিদেশি পোশাকের আদলে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের বিভিন্ন ধরনের আধুনিক তৈরি পোশাক মেলে এখানে। রাজধানী সহ দেশের প্রায় সব জেলারই পাইকাররা পোশাক কিনতে আসেন এখানে। 1 থেকে 5 বছরের মেয়েদের ড্রেসগুলা 300, 400, 500 টাকায় নিতেছে, এরা এগুলা নিয়ে 1400, 1500 বিক্রি করতে পারতেছে। সফট কাটান, সিল্ক কাটান এবং ফুয়েল কাটান এগুলা মোটামুটি ডিমান্ডেবল এবং এগুলা বাজারে চলতেছে। সরকারের প্রতি আমাদের দাবি, সরকার যে একটা পণ্যের উপরে যে 3-4 বার ব্যাট না হয়, একবারই যাতে ব্যাট নেয় আর ব্যাটটা যেটি একটু কমাইয়ে দেয়। পাইকারি ক্রেতারা জানান, গুণগত মানের আধুনিক ডিজাইনের সব ধরনের পোশাক সুলভ মূল্যে পাওয়া যায় বলে তারা এখানে আসেন। অনেক জায়গায় যাই মাল কালেকশনের জন্য, সদরঘাট যাই, তো ওইখানকার তুলনায় এখানকার যে মালের কোয়ালিটি বা অনেকটা হাতের নাগালে। নারায়ণগঞ্জে মালের চাহিদা, এই মালের চাহিদা খুব ভালো, রেটও কম আছে, সবই আছে। ব্যবসায়ীদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে পোশাক কারখানাগুলোর দর্জি শ্রমিকদেরও। তবে তাদের অভিযোগ, কাজ অনুযায়ী মালিকরা তাদের ন্যায্য মজুরি দিচ্ছেন না। অনেক পরিশ্রম, সেই পরিশ্রম হিসাবে আমরা মনে করি ঠিক মজুরি পাই না। গার্মেন্টসে কাজ করলে একরকম টাইম টু টাইম ডিউটি, মজুরি ভালো, আমাদের এখানে এটা নাই। এই লোকাল গার্মেন্টস ন্যূনতম মজুরিগুলা হইতো, তাহলে আমাদের পোশাক শিল্পের শ্রমিকরা তাদের জীবন চাহিদা মান উন্নয়ন সম্ভব হইতো। ব্যবসায়ী নেতা জানান, এবছর তাদের 100 কোটি টাকার পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা 70 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা বিকেএমইর মতন বা চেম্পারাস কমার্সের মতন বা হুঁশিয়ারি সমিতি যে বড় বড় গার্মেন্টস, এমন আমরা বিদেশেও আমরা মাল রপ্তানি করতে পারবো। নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে 3 শতাধিক দোকানে 5000-এরও বেশি দর্জি শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জমে উঠতে শুরু করেছে পঞ্চগড়ের ঈদ বাজারও। নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত নগরীর মার্কেটগুলো। ঈদে ক্রেতা আকৃষ্ট করতে বিপণী বিতানগুলোতে এবারও রকমারি ডিজাইনের হরেক রকমের পোশাক তুলেছেন বিক্রেতারা। নিজেদের স্বাদ ও সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে দোকানগুলোতে ভিড় করছেন সব বয়সের ক্রেতারা। শুধু মার্কেট নয়, ভিড় বেড়েছে শহরের টেইলার্সের দোকানগুলোতেও। ক্রেতাদের মন মতো বিভিন্ন পোশাক তৈরিতে তাই তারাও হাঁকছেন বিভিন্ন অঙ্কের পারিশ্রমিক। কাপড়ের মান ভালো হলেও চলতি বছর দাম একটু বেশি বলেই অভিযোগ সাধারণ ক্রেতাদের। প্রচুর মাল উঠাইছি এবং কি বেচাকেনাও খুব ভালো করতেছে। ছোট বড় সবারই সুতি ড্রেসের চাহিদা বেশি এবং জর্জেটটা একটা অ্যাওয়ার্ড করতেছে, তবে অনেকে আবার নিচ্ছে। জামা কিনবো, জুতো কিনবো, কসমেটিক করবো, অনেক মজা করবো, আনন্দ করবো। দাম গতবার থেকে তুলনামূলক একটু বেশি, তারপরেও কাপড়ের মান ভালো দেখে ভালো লাগলো, নিয়ে নিলাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় মোড়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ 70 জেলের সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে জেলে পরিবারের, সহায়তার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সৌদি আরবের দাম্মামে পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত, আহত 1।
নিহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। এবার অপহরণের 6 মাস পর বাড়ি ফিরলেন লক্ষ্মীপুরের আরেক যুবক রাকিবুল। জানালেন চোখে কাপড় দিয়ে আটকে রাখা হয়েছিল একটি ঘরে। এবং চলতি মৌসুমে রাজশাহীর কোনো আম নেয়নি রপ্তানিকারকরা, গাছেই পেকে পড়ে যাচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম। লোকসানের সংখ্যায় দিশেহারা বাগান মালিকরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। এছাড়া এই মাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।